হসপিটালের মধ্যে শ্রীপতিকে উচিত শিক্ষা দিয়ে সত্যি কথাটা বের করলো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সত্যিটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ত্রিধা তো রূপকে বলছে, রূপ প্লিজ তুমি কিন্তু আমার স্বামীকে অপমান করছো। সঞ্জয় তখন চিৎকার করে বলছে, ও বুঝবে নাকি, ও তো বিদ্যা বিদ্যা করে পুরো পাগল হয়ে গেছে। মাঝে মাঝে আমার মনে হয় রূপ তো এবার রেগে গেছে, রেগে গিয়ে সঞ্জয়ের ওপর চিৎকার করে বলছে, সঞ্জয় তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করো না। ঠিক সেখানে তো প্রীতি চলে এসে বলছে, হলোটা কি, তোমরা এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? তখনই তো এবার ত্রিধা প্রীতিকে বলছে, প্রীতি তুমি একবার বিদ্যাকে ফোন করো। প্রীতি তো এবার বিদ্যার কাছে ফোন করেছে, ফোন করেই তো প্রীতি এবার নাটক করা শুরু করে দিয়েছে। ত্রিধা তো এবার ফোনটা ধরে বলছে, হ্যালো ভালো আছো তো? ভালো আছো নিশ্চয়ই, তা বিয়ের ডেটটা ফিক্স করা হয়ে গেছে? আমরা কিন্তু খুব চেষ্টা করছি মাসের মধ্যে মিউচুয়াল সেটেলমেন্টটা করে ডিভোর্সটা হয়ে যাক, এরপর কিন্তু তোমারই সুবিধা হবে, থেকো তুমি ওই যার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক রয়েছে। দাদা তখন চিৎকার করে বলছে, প্লিজ আপনি কিন্তু আপনার লিমিটটা ভুলে যাচ্ছেন, পর কিন্তু আমি ভুলে যাব আপনি রাজরিতের মা। তখন বলছে, ভুলে যাও তাহলে আমাকে ভুলে যাও, রাজরিতের নামটা লিস্ট থেকে বাদ দিয়ে দাও। শোনো, আমার হাজবেন্ডের হাত থেকে না আমি একটা সুটকেস পাঠাচ্ছি, মধ্যে শাড়ি টাড়ি ওইসব সিঁদুরের কোটো সব কিছু রয়েছে, সকলের কিন্তু আর কোনো প্রয়োজন নেই, ঠিক তোমার। হ্যাঁ, আমি আমার ছেলের কিন্তু খুব শীঘ্রই খুব বড় করে আইবুড়ো ভাত করব। তুমি কি ভেবেছো তোমাকে ছাড়া আমার ছেলের জীবন চলবে না? আর খুব ভালো করেই চলবে। এ বাবলা গাছের চারা আমি নিজের হাতে বাড়িতে এনেছি, নিজের হাতে বরণ করেছি, তার প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। এবার তো রাজদেব বাবু ত্রিধার হাত থেকে ফোনটা নিয়ে বলছে, আমি কিন্তু রাজদেব চ্যাটার্জি বলছি, আজকের কিন্তু কলেজে একটা মিটিং আছে, তুমি কিন্তু ঠিক সময় মতো চলে এসো। তা তখন জিজ্ঞাসা করছে কি সাবজেক্ট নিয়ে? রাজদেব বাবু তখন বলছে, রাজদেব চ্যাটার্জির নিগ্রহ করার জন্য এফআইআর করা হয়েছে, সেই এফআইআর নিয়ে তোমার সঙ্গে সকলে বসতে চাইছে, একদিকে আপনি থাকবেন আর একদিকে কলেজের সকলে থাকবে। তখন তো এবার বিদ্যা বলছে, না না আপনি ভুল করছেন, গোটা কলেজ একদিকে, আপনারা আরেক দিকে। আমি আসছি, খুব শীঘ্রই আসছি, একদম চিন্তা করবেন না, আর পারলে এক্ষুনি আপনার স্ত্রীকে একটু ফোনটা দেবেন, মানে আমার এক্স মাদার ইন লকে। রাজদেববাবু এবার ত্রিধার কাছে ফোনটা দেয়, তা তখন সরাসরি বলছে ত্রিধাকে, আপনি যে আমার জামা কাপড় কিছু পাঠাচ্ছিলেন না, আপনি একটা কাজ করবেন, আপনি কোনো একটা আশ্রমে দান করে দেবেন। অনেকে তো আছে অনেক শাড়ি টাড়ি কিনতে পারে না, ফুটপাতে শুয়ে থাকে, তাদেরকে না ওই শাড়িগুলো দান করে দেবেন। একটা শাড়ি আপনার নিজের কাছে রেখে দেবেন, সেটা নিয়ে আপনার মুখটা ঢাকা রেখে দেবেন, আর কিছুদিন পর তো আপনার লজ্জা নিবারণের জন্য কাজে লাগবে। শাড়িটা নিয়ে তো মুখটা ঢাকা দিতে হবে, কাউকে তো মুখটা দেখাতে পারবেন না। তা তো এবার রেগে যায়, বলছে বিদ্যা তখন বলছে, আহা গলাটা নামিয়ে কথা বলুন, উনি কিন্তু এখন কলেজের মালিক পক্ষ, আর আমি কিন্তু একজন কলেজের প্রতিবাদের মুখ। মেয়েটা শিখে দিয়ে যাবে যে কলেজের শিক্ষা কিভাবে গ্রহণ করতে হয়, শিক্ষা কিভাবে নিতে হয়, শিক্ষা কিভাবে দিতে হয়। হ্যাঁ, আপনি আপনার বরকে একবার বলে দেবেন যে না, স্বামী কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু কলেজের সামনে শুধু ওই বিনার পুস্তক নয়, তাই কিন্তু আমি বেতটাও নিতে বাধ্য হব। এই বলে তো বিদ্যা ত্রিধার মুখের ওপর ফোনটা কেটে দেয়। ত্রিধা তো কথাটা শুনেই অবাক, আর রাগে ছটফট করতে করতে বলছে, এত বড় স্পর্ধা, ও আমাকে অপমান করলো। তো এবার ত্রিধার কাছে এসে বলছে, কেন অপমান করতে পারবে না নাকি, তুমি নাকি একচেটিয়া? সঞ্জয় তো এবার রূপকে বলছে, রূপ তুমি কিন্তু দিদিভাইকে এভাবে অপমান করতে পারো না, তুমি কিন্তু এই বাড়ির ছেলে, তুমি প্লিজ ওদের পাশে থাকো। রূপ তখন বলছে, আমি এই লোকগুলোর পাশে থাকবো? সম্ভব, এই লোকগুলোর পাশে একদমই থাকা যাবে না। যে লোকরা, যে বাড়ির লোক বাড়ির পুত্রবধূকে তাড়িয়ে দেয়, পর নিজের ছেলের সাথে ন্যায় করে, চক্রান্ত করছে, চক্রান্ত করে মেয়েটাকে ফাঁসানোর চেষ্টা করছে, আর আমি সম্পূর্ণভাবে জানি এই চক্রান্তটা করছে এই যে রাজদেব চ্যাটার্জি। তো এবার রাজদেব বাবুর কাছে গিয়ে বলছে, কি বলতো, আমার থেকে না অন্যের আইকিউ একটু বেশি হতে পারে। রাজদেব বাবু তো এবার রূপকে বলছে, পদ ফাঁকা আছে, কিউ থাকলে বলিস, কিন্তু সেই পদে আছি, কিন্তু অ্যাপয়েন্ট করি, আমি কিন্তু অনেক টাকা দিয়ে অ্যাপয়েন্ট করি, শুধুমাত্র আমাদের কলেজের ছাত্র তৈরি করবার জন্য, শুধুমাত্র দিনের শেষে একজন চাকরিজীবী তো আর কোনো কথা বলে না, রেগে মেগে ওখান থেকে চলে যায়। প্রীতি তো এবার সকলের সামনে বলছে, তোমরা কি সকলে সত্যি সত্যি দাদা ভাইকে আবার বিয়ে দেবে নাকি? রাজদেব বাবু তখন বলছে, হ্যাঁ অবভিয়াসলি 100% আবার বিয়ে দেব। তুমি কি মনে করেছো তা আমাদের সকলকে অপমান করবে আর আমরা সবাই মেনে নেব? তা তো এবার রাজদেব বাবুকে বলছে, যাও তুমি যাও, নিজে গিয়ে ওই মেয়েটাকে সুটকেসটা দিয়ে এসো।
নিঞ্জয় তখন বলছে ও নেবে না, আমি যতদূর ওকে চিনি ও নেবে না। ত্রিধা তো তখন বলছে ব্যাস তাহলে তো ফুটপাত বা কোনো আশ্রমে আমরা দিয়ে দেব, গুলো আমাদের বাড়িতে রাখার কোনো প্রয়োজন নেই। ওরদিকে দেখা যাচ্ছে রাজদেববাবু তো সাইটে গিয়ে কাকে যেন একটা ফোন করছে আর বলছে আমি যেমন যেমন বলেছিলাম তেমনই হচ্ছে। আমি বিদ্যা ব্যানার্জিকে বলেছি আমাদের কলেজে মিটিং হচ্ছে, কিন্তু ওই মিটিংয়ে আসার পথেই বিদ্যা ব্যানার্জিকে কি বলতে চাইছি বুঝতে পেরেছো তো? বলে তো রাজদেববাবু ফোনটা কেটে দেয়। এবার একার মতো একা বলছে রাজদেববাবু সরি বিদ্যা, তোমার জন্য না আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, আর না ইগো হার্টটাও হয়েছে, এর জন্য আমি তোমাকে শিক্ষা দেব, আমি তোমাকে শিক্ষা দেবই। ওর দিকে দেখা যাচ্ছে বিদ্যা তো এবার রাস্তায় বেরিয়ে পড়েছে, কলেজে যাওয়ার জন্য হেঁটে হেঁটে যাচ্ছে, আর বিদ্যা ত্রিধার কথাগুলো ভাবছে যেতে যেতে। আর তো দেখা যাচ্ছে রাজদেববাবুর পাঠানো গুন্ডা তো তার পিছন থেকে মাথায় মেরে পুরো শুইয়ে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে রাজদেববাবু আর সবাই মিলে তো বিদ্যার জন্য অপেক্ষা করছে মিটিং এর জন্য। রাজদেববাবু তো খুব ভালো করেই জানে যে বিদ্যার কি অবস্থা হচ্ছে। ওর দিকে দেখা যাচ্ছে বিদ্যাকে কে যেন হসপিটালে ভর্তি করে দিয়েছে। কিছুক্ষণ পর বিদ্যা তো আস্তে আস্তে করে চোখটা খুলেছে, জ্ঞান ফিরেছে। তা তো এবার আস্তে আস্তে করে উঠে বসেছে। নার্স এসে বিদ্যাকে বলছে আপনি উঠছেন কেন? বিদ্যা তখন বলছে আমি কোথায় আছি? তখন বলছে হসপিটালে। বিদ্যা তখন বলছে আমার কি হয়েছে, আমি হসপিটালে আছি? তখন বলছে কিছু লোক আপনাকে এই হসপিটালে দিয়ে গেছে মাথা ফাটা অবস্থায়, আপনার ফোনটা দিয়ে গেছে ওরা, আপনার ফোনে তো কন্টিনিউয়াসলি ফোন আসছে। তা তো এবার তাড়াতাড়ি কেউ ফোনটা দেখছে আর দেখছে যে কলেজ থেকে তো অনেকবারই ফোন করা হচ্ছে। তা তো এবার একার মতো একা বলছি এ বাবা কলেজ থেকে তো অনেকবার ফোন করেছে, কলেজে তো আজকে মিটিং ছিল, কে পিছন থেকে কেই রড দিয়ে মারলো, কেই বা এই হসপিটালে ভর্তি করে দিয়ে গেল। তারপর তো দেখতে পাচ্ছে তার ফোনে একটা অন্য একটা নাম্বার থেকে 20খানা মিস কল এসেছে। হচ্ছে আমার সাথে আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই তো এবার বিদ্যার ফোনে এসে একটা নাম্বার থেকে ফোন আসে, আর বিদ্যা তখন ফোনটা রিসিভ করেই একটা বলছে কেমন আছো তুমি? তো কিছুই বুঝতে পারে না আর বলে কে আপনি? তা তখন বলছে আমি কনিষ্ক বিশ্বাস বলছি। বিদ্যা তো নামটা শুনেই রেগে যায় আর বলে কেন ফোন করেছেন আপনি? তো বার কেন ফোন করেছেন আপনি? কি চান বলুন তো, আপনি চান আপনি? কনিষ্ক তখন বলছে আপনি করে কথা বলছেন কেন? তো তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। বিদ্যা তো এবার রেগে যায় আর বলে হোয়াট দ্য হেল আই লাভ ইউ, ভেবেছেন আপনি? তা তো এবার বিদ্যার কাছে ছুটে গেছে আর বলছে ফোনটা রাখুন, আপনি উত্তেজিত হবেন না, এখনো কিন্তু আপনার এমআরআই রিপোর্ট আসেনি। তা তো এবার বিদ্যার কাছ থেকে ফোনটা নিয়ে লোকটাকে বলছে আপনি পরে ফোন করবেন, উনি এখন অসুস্থ আছে। সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। তা তো এবার নার্সকে বলছে আপনি ফোনটা কাটলেন কেন? নার্স তখন বলছে যেই হন আপনার প্রেমিক তো নাকি আপনার স্বামী? না সিঁদুর তো সিঁদুর আছে, মনে হচ্ছে আপনার স্বামী, ওনাকে আসতে বলুন আর পেমেন্টটা করতে বলুন। দাদা তখন জিজ্ঞাসা করে কিসের পেমেন্ট? নার্সটা তখন বলছে মানে ইতিমধ্যে 2 লক্ষ টাকা পেমেন্ট হয়ে গেছে। তা তো কথাটা শুনেই অবাক হয়ে যায়। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে বিদ্যা কি সঠিক সময়ের মধ্যে ওই মিটিং এ পৌঁছতে পারবে? রাজদেব বাবুর মুখোশটা কি সকলের সামনে খুলে দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।